নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প প্রেমের কাহিনী। শিবদাসবাবু ঘাড় গুঁজে এক মনে লিখে যাচ্ছিলেন। অনেকদিন পরে উৎসাহ এসেছে তাঁর গল্প লেখায়। নতুন করে তার পুরাতন প্রেরণাকে যেন ফিরে পেয়েছেন। তাই কলম চলছে অত্যন্ত দ্রুত গতিতে। পৃষ্ঠার পর পৃষ্ঠা ছোট ছোট সুসংবদ্ধ অক্ষর সমষ্টিতে ভরে উঠেছে। আজ আর তার কোনো দিকে মন নেই। এ যেন সত্যি এক অভিনব ব্যাপার। শিবদাসবাবু লব্ধপ্রতিষ্ঠ লেখক। কথা সাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতি আজ শরৎচন্দ্রের খ্যাতিকে অতিক্রম না করুক, তার কাছাকাছি পৌঁছেছে। এ কথা এমনকি নিন্দুকেও স্বীকার করবে। তার একটি ছোট গল্প আজ শতাধিক মুদ্রা খরচ করলেও পাওয়া যায় না। তার উপন্যাসের চাহিদা আজ সবচেয়ে বেশি। 3 মাসের বেশি সময় লাগে না একটি সংস্করণের 1100 কপি ফুরাতে। কিন্তু খ্যাতি তার যত বেড়ে উঠেছে, যশের শিখর চূড়া ধীরে ধীরে যেমন অভ্রংলিহ হয়ে উঠেছে, তেমনি তার সমস্ত উৎসাহ কমে এসেছে সাহিত্য রচনায়। আজকাল আর লেখায় তিনি সেরকম আনন্দ পান না, যেমন পেতেন আজ থেকে 15 বছর আগে, তার প্রথম যৌবনের দিনে। যশ আর অর্থ যতই অযাচিত এবং অবারিতভাবে পেয়েছেন, ততই তার মনে হয়েছে তার অন্তরের সে কবি, শিল্পী উপবাসী থাকছেন, অন্তর্যামী ক্লান্ত, ক্লিষ্ট হয়ে উঠছেন। অথচ উপায়ও নেই। খ্যাতি ও অর্থের নেশা তাকে ছুটিয়ে নিয়ে গেছে বৃহত্তর খ্যাতি ও অধিকতর অর্থের দিকে। সে অবিশ্রাম গতি থেকে অব্যাহতি পাননি। সার্থকতার সেই কষ্টকর তপস্যা থেকে ছুটি নেওয়া আর তাঁর সম্ভব হয়নি। অথচ তাঁর আত্মার আনন্দের এ সমাধি তিনি নিজে হাতেই খনন করেছেন। একদিন কুক্ষণে, যখন তার অনেকগুলি ভালো ভালো গল্প ছাপা হওয়ার পরও দেশবাসীর কাছ থেকে স্বীকৃতি পাননি, তখন এই সস্তা হাততালির পথে পা বাড়িয়েছিলেন। দেশের ও দেশবাসীর সমস্যাকে করেছিলেন তাঁর কথা সাহিত্য রচনার বিষয়বস্তু। জনসাধারণের স্বদেশ প্রীতির সুযোগ নিয়ে 2-4টে গরম কথা লিখে আসর জমানো, এতে তার মন কোনো দিনই সায় দেয়নি। এর ভেতরে যে একটা বড় রকমের ফাঁকি রইল। একদিন যখন দেশবাসীর মনে এ উত্তাপ আর থাকবে না, তখন সে ফাঁকি ধরা পড়বেই। আজ যাকে গগনচুম্বী প্রাসাদ বলে মনে হচ্ছে, তা যে একদিন তাসের বাড়ির মতোই ভেঙে পড়বে, তা তিনি জানতেন। এবং সেদিন প্রতিশোধ বাসনাই তার মনে উগ্র হয়ে উঠেছিল। যে সম্পাদকের দল তার ভালো ভালো রচনাগুলি ছেপে খুবই অনুগ্রহ করলেন এই ভাব দেখাতেন, তারাই একদিন ভিক্ষার্থী হয়ে তার দৌড়ে গিয়ে দাঁড়াবেন। কল্পনায় এ দৃশ্য তার মনে নেশা সৃষ্টি করেছিল বোধহয়। তাই তিনি সেদিন অগ্রপশ্চাৎ কিছুই ভাবতে পারেননি। জেনে শুনেই সহজ এবং মূল্যহীন সাহিত্য রচনায় প্রবৃত্ত হয়েছিলেন। তারপর আর ফিরে আসা তার সম্ভব হয়নি। যশের এমনই মাদকতা, অর্থের এমনই লোভ যে সেই হাততালির দিকে কান পেতেই একটির পর একটি রচনা শেষ করেছেন তিনি। চিরস্থায়ী কিছুতে হাত দিতে তার সাহসেই কুলোয়নি। এমন অনেকবার হয়েছে। কোনো কোনো রচনায় হয়তো গরম কথা কিছু লেখেননি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের নরনারীকে তার গল্পের নায়ক নায়িকা করেছেন, তাদের মানসিক দ্বন্দ্বকেই করেছেন রচনার উপজীব্য। অমনি দেখেছেন প্রকাশকদের মুখে অসন্তোষের ছাপ ফুটে উঠেছে। সম্পাদকের দল আড়ালে বলাবলি করছেন,
শিবদাসবাবু এবার ফাঁকি দিচ্ছেন। এ কথা তাকে এরকম ক্ষেত্রে প্রত্যেকবারই শুনতে হয়েছে, তা তিনি যত যত্ন করেই লিখুন না কেন। হয়তো তার আধুনিক রচনাকে যতটা মূল্যহীন তিনি মনে করেছেন অতটা নয়। হয়তো এতেও চিরন্তনত্ব কিছু রইল, অমর না হোক, দীর্ঘজীবী হয়ে থাকবে তার খ্যাতি এসব রচনাতেও। কিন্তু মন তার কিছুতেই বোঝে না যেন। মনে হয় মানুষের শাশ্বত ব্যথা বেদনার কথা থাকছে না এতে। চিরকালীন মানব মন একে সাহিত্য বলে কোনোদিনই স্বীকার করবে না। তাই আজ বহুদিন পরে মনের মতো বিষয়বস্তু পেয়ে এত আনন্দ হয়েছে তার। ইদানিং লেখার কথা মনে হলেই যে বিরক্তি ও ক্লান্তি অনুভব করতেন, তার যেন আজ কোনো চিহ্নই নেই। কোনো সম্পাদককেই ৩-৪টে তারিখ না ফিরিয়ে তিনি আজকাল লিখতে বসেন না। সাহিত্য রচনা এমনই বিষাক্ত হয়ে উঠেছে তার কাছে। অথচ আজই একটি কাগজের মালিকের কাছ থেকে অনুরোধ পেয়ে এখনই তিনি সেই গল্প লিখতে বসেছেন। এ যেন নিজের কাছেও এক অবিশ্বাস্য ঘটনা। তার কারণও অবশ্য আছে। বহুদিন পরে এই মালিক নিজে থেকে অনুরোধ করেছেন, মশাই, আপনি যে এককালে রোম্যান্টিক গল্প লিখতেন তা যেন সবাই ভুলে গেছে। আর একটা লিখুন না বেশ জুত করে। আপনারও একটু মুখ বদলানো হবে, পাঠকদেরও চমক লাগিয়ে দিতে পারবো। বলা বাহুল্য, শিবদাসবাবু তৎক্ষণাৎ রাজি হয়েছেন। এ লেখার জন্য টাকা না দিতে চাইলেও বোধহয় তিনি এমনই উৎসাহ ভরে লিখতে বসতেন। বাড়ি এসে কারোর সঙ্গে কথা কননি বিশেষ। এক পেয়ালা চা খেয়েই কাগজ কলম নিয়ে বসে গেছেন। মধ্যে একবার 11টা নাগাদ খেতে গিয়েছিলেন, সেই যা মিনিট 10 ছেদ পড়েছে। তারপরই আবার বসেছেন। আর এখন রাত 12:30। এর ভেতর কোনো কথা তার মনে ছিল না, কোনো দিকে তাকাননি পর্যন্ত। এমনকি সিগারেট খেতেও যেন ভুলে গেছেন। খাবার সময় স্ত্রী কি সব বলেছিলেন তার একটা বর্ণ তার মাথায় ঢোকেনি, এতই মশগুল হয়ে আছেন তিনি নিজের গল্পে। অনেকদিন পরে হলেও উৎসাহে ও উত্তেজনায় গল্পের কাঠামো তার মাথায় এসেছে রাস্তায় আস্তে আস্তে। শুধু তাই নয়, আগেকার দিনে প্রণয়মূলক গল্পের যে একটি প্রকাশভঙ্গি ছিল তার নিজস্ব, এতদিনের অব্যবহারেও তা তিনি একেবারে ভুলে যাননি। রচনাশৈলীর সেই বিশিষ্ট কৌশলটি আজও তেমনই আয়ত্ত আছে, আর তাতেই তার আনন্দ এত বেশি। শিবদাসবাবু পাতা উল্টে দেখলেন বড় প্যাডের 7খানা স্লিপ এরই মধ্যে লেখা হয়ে গেছে। ছোট ছোট অক্ষর তার, ছাপালে অনেকটা দাঁড়াবে। আজকাল সাধারণত এতটা লিখতে 3 দিন সময় লাগে। এখনো হয়তো চমক ভাঙত না, একেবারে গল্প শেষ করেই থামতেন তিনি, যদি না নিচে থেকে একটা চেঁচামেচির শব্দ কানে আসত। গৃহিণী চাকর বাকরদের সঙ্গে বকাবকি করছেন বোধহয়। এখনো তার সংসারের পাট মেটেনি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি আবার কাগজের উপর ঝুঁকে বসলেন। কিন্তু আর লিখতে ইচ্ছে করছে না। হঠাৎ এই ছেদটা পুড়ে কোথায় যেন সুর কেটে গেছে। মনের মধ্যে ঠিক সে আবহাওয়াটি আর ফিরিয়ে আনা যাচ্ছে না কিছুতে। এতক্ষণ লেখবার পর এই প্রথম তার মনে হচ্ছে যে বড় অসময়ে এই কাহিনী লেখবার ডাক পড়েছে তার জীবনে, যখন আর কোথাও কোনো রোম্যান্স নেই, সবটা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তখন গল্পের মধ্যে ভাষার মার প্যাঁচে বসে বসে সেই জিনিস ফেনানো এ যেন নিতান্তই অদৃষ্টের পরিহাস, বরং তার চেয়েও বেশি। অথচ একদিন তার জীবনে সত্যিই রোম্যান্স ছিল।
অক্ষরগুলোর দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে বসে বসে ভাবতে লাগলেন শিবদাসবাবু। জীবনের সত্যি সত্যিই ছিল রং। প্রথম যৌবনের স্বপ্নময় দিনগুলিতে তিনি তার কল্পনা মতোই জীবন সঙ্গিনী পেয়েছিলেন। কবির ভাষায় বলতে হয়, তিনি খুঁজে পেয়েছিলেন তার মানসীকে। তখন তিনি গল্প লিখতে বসলে রমা তার পায়ের কাছে বসে তন্দ্রারক্ত চক্ষু ওর মুখের উপর মেলে জেগে বসে থাকত ঘন্টার পর ঘন্টা। সে প্রেম বিহবল মুগ্ধ দৃষ্টির দিকে চেয়ে গল্প যেন আপনিই আসত ওর কলমের ডগায়। মনে আছে, এক একদিন যখন শুয়ে শুয়ে লিখবার ইচ্ছে হতো তার, তিনি রমাকে বলতেন পেছন থেকে জড়িয়ে শুয়ে থাকতে। তার পরিপূর্ণ কৈশোরের উত্তাপ আবেগের অগ্নিসঞ্চার করত তার অনুভূতি ও কল্পনার সমস্ত সত্তায়। তখন প্রতিদিন একটি করে গল্প লিখেও তাই তিনি ক্লান্ত হননি, কিংবা কল্পনার উৎস আজকের মতো এমন নিঃশেষ হয়ে গেছে বলে বোধ হয়নি। অথচ সেই রমাই আজ অকস্মাৎ দৌড় ঠেলে বেশ একটু উত্তেজিতভাবে গৃহিণী প্রবেশ করলেন। সেদিনের সে রূপ বা লাবণ্যের স্মৃতিটুকু দেহ থেকে একেবারে যায়নি বটে, কিন্তু এই মেদময়ীর মধ্যে রমাকে খুঁজে পাওয়া একটু কঠিন বই কি। বয়স বেশি না হলেও মেদ বাহুল্য তাকে এনে দিয়েছে অকাল বার্ধক্য। চামড়া ইতিমধ্যেই যেন হয়ে এসেছে লোল। বাতের জন্য ডান পাটা খুঁড়িয়ে চলতে হয়। শীতকালের রাত্রে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বলে শুতে পারেন না মোটেই, বসে বসে ঘুমন। একদিন তিনি নগদ মূল্যের লোভে সাহিত্য থেকে জোর করে রোম্যান্স বাদ দিয়েছিলেন। সেই জন্যই কি বিধাতা জীবন থেকেও তা এমনি করে মুছে নিশ্চিহ্ন করে নিলেন? গৃহিণী বললেন, কেমন বলিনি যে ওই নতুন চাকরটা আস্ত চোর? তুমি তো একেবারে বিপিন বলতে অজ্ঞান। তুমি ওকে খুঁজে এনেছো কি না, তাই চুরি করলেও কিছু বলবার জো নেই। যা করুক না কেন ও বাপের ঠাকুর। হতভম্ব শিবদাসবাবু কলমটা বন্ধ করে রেখে প্রশ্ন করলেন, বলি হলো কি? ব্যাপারখানা কি খুলে বলো। ব্যাপার আবার কি? ভাড়ার ঘর আর ওদের ঘরের মধ্যে পার্টিশনটা ছাদ অবধি করে দাও কতদিন ধরে বলছি, তা তোমার তো চৈতন্য হয় না। আমার কদিন ধরেই সন্দেহ হচ্ছে যে চাল ডাল সব যেন তাড়াতাড়ি কমছে। আজ একেবারে হাতে নাতে ধরেছি। মনটা গল্প থেকে এতক্ষণে সম্পূর্ণ ফিরে এসেছে। শিবদাসবাবু উত্তেজিত ভাবে সোজা হয়ে বসলেন। কি রকম? মাথা ধরেছে বলে সকাল করে শুয়ে পড়েছিল। বেটা ভেবেছে মা নিচে নামবে না, তাই বেশ নিশ্চিন্ত হয়েই পার্টিশন ডিঙিয়ে নেমেছিল ভাড়ারে। কিন্তু বুদ্ধির এমন দোষ, নিজের ঘরের দৌড়টায় আর খিল দেয়নি। হাজার হোক ভগবান আছেন তো। ব্যাস, নবীনকে ভাড়ারের চাবি খুলতে বলে আমি ওর দৌড় খুলে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালুম। আর যাবে কোথায়? বমাল শুদ্ধ ধরা পড়ে গেল। তারপর কি করলে? পুলিশে দেব বলেই ঠিক করেছিলুম। বড্ড কান্নাকাটি করতে লাগলো। উঠোনে নাকখত দেওয়ালুম, জুতো মাথায় করে কান ধরে উঠবোস করলে। তারপর ছেড়ে দিয়েছি। মরুগ্গে, কি আর হবে ছুঁচো মেরে হাত বন্ধ করে। তবু ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। আবার কার সর্বনাশ করবে তার ঠিক কি? তা অবশ্য বটে। ওপাশের সোফাটায় বসে পড়ে বাতের পাটায় হাত বুলোতে বুলোতে গৃহিণী বললেন, তবে শিক্ষাও ওর হয়েছে খুব। লজ্জা থাকে তো আর এ কাজ করবে না। তারপর একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ দেখো, আর একটা কথা। তোমার তো আজকাল দেখা পাওয়াই যায় না। আমার যখনই সময় হয় তখনই দেখি তুমি ব্যস্ত। আমি একবার হরিশ একরাকে ডেকে পাঠিয়েছি। শিবদাসবাবুর বুকটা ছ্যাঁত করে উঠল।
একটু বিপন্ন কণ্ঠেই বললেন, কেন গো? আমার সেই 12 মেশে হাত ছড়াটা কোঁড়া কেটে পড়ে আছে এতকাল, ভাবছি সেইটা ভেঙে আর তার সঙ্গে কিছু সোনা দিয়ে এক ছড়া কান পাশা নেকলেস গড়াবো। দিদির মেয়ে লতু সবাই ওরা গড়িয়েছে, বেশ নতুন ডিজাইন, আর এমন কিছু বেশিও পড়বে না। তাছাড়া হরিশ একরাকে আরও একটু দরকার আছে। আমাদের লিলুর চুড়িগুলো ক্ষয়ে একেবারে নরুনের মতো পাতলা হয়ে গেছে, ওরও 8 গাছা চুড়ি গড়াতে দেব। হলো তো ওগুলো কম দিন নয়। ভয়ে ভয়ে শিবদাসবাবু বললেন, কিন্তু সোনার দর কি জানো? গিনি সোনা 90 টাকা ভরি। ঝংকার দিয়ে গৃহিণী বলে উঠলেন, মেয়ের বিয়ে তো দিতে হবে, এখন থেকে একখানা একখানা করে গড়িয়ে না রাখলে চলবে কেন? তখন সব একসঙ্গে পারবে। তাছাড়া মেয়ে বড় হয়েছে, লোকের সামনে বেরোতে হয়, অন্তত কগাছা চুড়িও না থাকলে চলবে কেন? তা বটে। অকাট্য যুক্তির সামনে শিবদাসবাবুকে চুপ করে থাকতেই হলো। বেতো পায়ে কাপড়ের আঁচলটা টেনে বেঁধে যন্ত্রণায় মুখটা বিকৃত করে তার স্ত্রী আবারও বললেন, দেখো, আমি বাপু তোমার পকেট থেকে 50টা টাকা নিয়েছি, এখন জানিয়ে রাখলাম, আবার যেন হই হই করো না কে নিলে বলে। 50 টাকা? কেন গো, অত টাকা কি হবে? দিদিরা ধরেছে থিয়েটার দেখাতে হবে ওদের। হিসেব করে দেখলুম যে সব শুধু 14 জন। 3 টাকার টিকিট কাটতে দিয়েছি, এখানেই তো 42 টাকা, তাছাড়া ট্যাক্সি ভাড়া আছে। তবুও আসবার গাড়ি ভাড়াটা আমি দিদির উপরেই চাপিয়েছি। শিবদাসবাবু চুপ করেই রইলেন। তিনি মনে মনে তখন হিসেব করে দেখছিলেন যে গত 3 দিনের মধ্যে তার সঙ্গে রমার আর কথাবার্তা হয়নি। বলতে গেলে 72 ঘন্টার মধ্যে এইটুকুই স্বামী স্ত্রীর মধ্যে সম্ভাষণ। হঠাৎ কানে গেল পত্নী বলে চলেছেন, খোকা বলছে পুজোর সময় দিল্লি আগ্রা বেড়াতে যাবে, ওর একটা স্যুট চাই। আমি অবশ্যই কথা দিইনি, বলেছি তোমাকে জিজ্ঞেস করে বলবো। অত খরচ প্রশ্রয় দিও না, বুঝলে? আমার শরীর আজকাল মোটেই ভালো থাকছে না। কবে চোখ বুঝবো তখন চোখে অন্ধকার দেখবে সব। আর চোখ না বুঝলেও যদি 1 বছর 2 বছর পড়েই থাকি তখন দেখবে কে? যতক্ষণ লিখবো ততক্ষণ তো। তাছাড়া বাঙালির ছেলে, বেড়াতে গেলেই সাহেবি পোশাক পরতে হবে, তার মানে কি? আর আমি পরি খদ্দর, ছেলে পরবে সাহেবি পোশাক? বাহ, লোকে বলবে কি? গৃহিণীর কণ্ঠস্বর কেমন যেন অপরাধীর মতো শোনায়। অবশ্যই সে বলেই দিয়েছিল যে আজকাল একরকম খদ্দরের ছিট পাওয়া যায়, করলে তারই স্যুট করাবে কিংবা তসরের। তা তাকে বারণ করে দিলেই হবে। তুমি যখন পছন্দ করো না। সত্যিই তো, কাপড় জামা তো কত গন্ডাই রয়েছে। কি সব শখ তাও বুঝি না। না বললেই আবার ছেলে মেয়েদের মুখ ভার হয়ে যায়, হয়তো বাবু 2 দিন বাড়িতে খাবেনই না। খানিকটা চুপ করে থেকে বোধহয় এ পক্ষ থেকে কিছু উত্তরের অপেক্ষাই করলেন। তারপর প্রকাণ্ড একটা হাই তুলে বললেন, না, ঘুম পেয়েছে, উঠি এখন। তুমি লেখো। আজ যে বড় এত রাত পর্যন্ত লিখছো, খুব জরুরি তাগাদা আছে বুঝি? শিবদাসবাবু সংক্ষেপে শুধু বললেন, গৃহিণী বেরিয়ে গেলে তিনি আবার লেখা কাগজগুলো তুলে নিলেন। কি লিখেছেন ছাইভস্য, এখন পড়তে গিয়ে যেন কিছুই মাথায় যায় না। আসলে তিনি ভাবছিলেন রমার কথাই। শরীর খারাপ যাচ্ছে আজকাল, কবে কি হয় কিছুই বলা যায় না। এমন কথা শুনেও তার তরফ থেকে আজ কোনো উদ্বেগের চিহ্ন পর্যন্ত খুঁজে পেলেন না। অর্থাৎ কথাটা তার কান পর্যন্ত পৌঁছেই ফিরে এসেছে, প্রাণে পৌঁছয়নি।
স্বামীর সম্বন্ধে একটুকু চিন্তারও অবসর নেই তার আজকাল। অথচ থাকবে, অথচ কি ছিল একদিন তা ভেবে আর দরকার নেই। সে আবেগ বিহবল প্রথম যৌবন তারা অনেক দিন পেছনে ফেলে এসেছেন। সে বয়স আর কারুরই নেই, তাঁরও না, রমারও না। এখন তিনি ব্যস্ত তার কাজ নিয়ে, আর তার স্ত্রী ব্যস্ত তার ছেলেপুলে সংসার নিয়ে। এখন ওসব উদ্বেগ আশা করাই ভুল। শিবদাসবাবু জোর করে কলম খুলে লিখতে বসলেন। এতটা যখন লিখেছেন তখন আর একটু চেষ্টা করে এটা আজ শেষ করেই ফেলবেন। অনেকদিন পরে এমন অভাবনীয় ঘটনা ঘটলে একটা আত্মতৃপ্তিরও কারণ থাকবে। বুঝতে পারবেন তিনি যে একেবারে নিঃশেষ হয়ে যায়নি তার সৃজনী শক্তি। কথাটা ভাবলেন, কিংবা নিজের মনকে প্রবোধ দিয়ে নতুন করে উৎসাহ আনবার চেষ্টা করলেন। সে সম্বন্ধে যেটুকু সংশয় মনে জাগতে পারত তাকে দমন করে খসখস করে লিখে চললেন কয়েক লাইন। লিখছেন কলকাতা শহরের এক দরিদ্র কেরানি দম্পতির গল্প। ছোট একটা ঘর ভাড়া করে থাকে তারা। সামান্য আয়ে সংসার চালাতে হয়। তার উপর 4-5টি ছেলে মেয়ে। তাদের রোগ, নানা অশান্তি। তবু ওদের অন্তরের সেই অনির্বাণ শিখাটি আজও কেমন উজ্জ্বল হয়ে জ্বলছে। পরস্পরের প্রতি সহানুভূতি, প্রীতি ও নির্ভরতা এই দুঃখের সংসারের কেমন শান্তির কারণ হয়ে আছে। এইটি হলো তার গল্পের প্রতিপাদ্য। লোকটি প্রথম যৌবনে এই মেয়েটির প্রেমে পড়ে। মেয়েটি ছিল গরিব। তার উপর কোনো পক্ষেরই মা বাবার মত ছিল না এ বিয়েতে। তবুও সেদিন সে যে ওই মেয়েটিকেই বিয়ে করে স্বেচ্ছায় পৈতৃক সম্পত্তির অংশ ছেড়ে এসে এই দারিদ্র্য ও অভাবকে বরণ করে নিয়ে ভুল করেনি। পার্থিব সমস্ত দৈন্য যে দূর করতে পেরেছে তাদের অন্তরের সম্পদ, এইটি জোর করে দেখাতে চান শিবদাসবাবু। এটা তার বহু দিনের বিশ্বাস। আজ সেই বিশ্বাসকে যেন সাহিত্যের মধ্য দিয়ে প্রমাণ করতে চান। হয়তো কথাটা পুরানো, তবু লিপি কৌশলে ও ঘটনা বিস্তারে গল্পটি সাহিত্য পর্যায়ে উত্তীর্ণ হবে সে ভরসা তাঁর আছে। বলার ভঙ্গিতে পুরনো কথাই তো নতুন হয়, কিন্তু লিখতে লিখতে কেমন যেন একটা দুর্বলতা বোধ করেন শিবদাসবাবু। বিশ্বাসের অভাব, নিজের প্রতিপাদ্য সত্যে আস্থার অভাব। যা লিখেছেন এর মধ্যে কিছু সত্য কি আছে? জীবনে কি সত্যিই এমন হয়? যাকে তারা অনির্বাণ শিখা বলে এসেছেন তার কোনো অস্তিত্ব কি সত্য সত্যই আছে? নাকি তারা অর্থাৎ কবি ও সাহিত্যিকরা এতকাল ঠকিয়েই এসেছেন লোককে? লোকে যা চায়, যা ঘটলে তারা খুশি হতো, সেই অবাস্তব কল্পনাকে সত্য বলে চালিয়ে এতদিন ধরে পসার জমিয়ে রেখেছেন। কলম রেখে শিবদাসবাবু জানালার কাছে এসে দাঁড়ালেন। যেটা জোর করে বলতে চান সেটার পেছনে তার বিশ্বাসের জোর নেই। কোথায় যেন সব গোলমাল হয়ে গেছে। সত্য বলে মেনে নিতে পারলে তিনি খুশি হতেন। সব মানুষই বোধহয় খুশি হয়, কিন্তু মনে মনে পিছনে ফেলে আসা জীবনটার উপর যত দূর দৃষ্টি চলে, চোখ বুলিয়ে এর কোনো সমর্থনই কোথাও খুঁজে পেলেন না। যতগুলি ভালোবাসার ইতিহাস তার জানা আছে, কেউই অনির্বাণ শিখা নয়, এমনকি দীর্ঘস্থায়ীও নয় তাদের অস্তিত্ব। মানুষ ভালোবাসে একমাত্র নিজেকেই। অপরের চিত্ত জয় করার মধ্যে একটা যে অপরিসীম আত্মতৃপ্তি আছে, তারই নেশায় সে ছুটে। বাইরে শহরের সংকীর্ণ গলির ফাঁক দিয়ে যেটুকু আকাশ দেখা যায়, তারই দিকে চেয়ে চেয়ে শিবদাসবাবু
নিজের জীবনের কথা ভাবতে লাগলেন। হ্যাঁ, ভালোবাসা তার জীবনেও এসেছিল বইকি, একবার নয়, বহুবার, আর সে বাল্যকাল থেকেই। তিনি জাত শিল্পী, কল্পনা ও ভাবপ্রবণ মন তাঁর, রোম্যান্সকে অবলম্বন না করে থাকতে পারতেন না। মনে আছে, যখন মাত্র 13-14 বছর বয়স, তখনই তার খেলার সাথী একটি সমবয়সী মেয়েকে তিনি ভালোবেসেছিলেন। অন্তত তাই তার বিশ্বাস ছিল সেদিন। সেই মেয়েটি, রেনু তার নাম, সে জানালায় তাঁরই পথে দাঁড়িয়ে আছে, এ কথাটা ভাবতে সেদিন খুবই ভালো লাগত। তারপর তার যখন বিয়ে হয়ে গেল, কি কান্নাটাই না কেঁদেছিলেন তিনি। তখন তিনি 2nd ক্লাসে পড়েন। তবু মনে হয়েছিল বুক সেদিন ভেঙে যাবে ওই মেয়েটির অভাবে। কেঁদেছিল রেনুও। বিয়ের আগের দিন তার সঙ্গে দেখা করতে এসে কেঁদে ভাসিয়ে দিয়েছিল, তাও মনে আছে। তারপর কোথায় কি, পরবর্তী জীবনে দেখা হলে তারা পরস্পরকে এ নিয়ে কত ঠাট্টা করেছেন। তারপর প্রথম যৌবনে এলো প্রচণ্ডতর ধাক্কা। তখন তারা মধুপুরে গেছেন বেড়াতে। MA পরীক্ষা দেবার পর দীর্ঘ অবকাশ, কোনো কাজ নেই, মায়েরও শরীর খারাপ। সুতরাং স্থির হয়েছিল 4-5 মাস থাকবেন তারা ওখানেই। সেখানে পাশের বাড়ির লতিকা আসত তার কবিতা ও গল্প শুনতে। বলতে গেলে সেই তার প্রথম পাঠিকা। তখনও পর্যন্ত কোনো বড় কাগজে তিনি ভরসা করে লেখা পাঠাতে পারেননি। সুশ্রী কিশোরীর মুগ্ধ দৃষ্টি সেদিন তাকে পাগল করে দিয়েছিল। মনে হয়েছিল একে জীবন সঙ্গিনী না করতে পারলে জীবনের কোনো অর্থ নেই। সেদিন অনেক উচ্চবৃত্তি ধরেছিলেন তিনি। আজও মনে হলে লজ্জা করে। পূর্ণবয়স্ক যুবক তিনি। সারা দিন বসে বসে ভাবতেন কেমন করে লতুর ওই আঙুলের ডগাগুলি স্পর্শ করবেন, কি করে তার মুখে উজ্জ্বল হাসি ফুটবে। এই চিন্তাতে সেদিন সারা রাত্রি বিনিদ্র কাটত। কত ছল, কত ফন্দি, এমনকি বলা যায় কত তপস্যাও করেছিলেন তিনি দিনের পর দিন, শুধু বারবার তার দেখা পাবার জন্য। সে সময় জীবনের আর কোনো সার্থকতাই ছিল না, চোখের সামনে লতুকে পাওয়া ছাড়া। যশ, অর্থ, সম্মান, সাহিত্য সৃষ্টি সবই অর্থহীন বলে মনে হতো। সেদিনকার সে আবেগ, সে বেদনার মধ্যে কোনো ফাঁকি ছিল, এ কথা স্বয়ং ভগবান বললেও তিনি বিশ্বাস করতেন না। সমস্ত হৃদয় আচ্ছন্ন করেছিল ওই এক অনুভূতি, সমস্ত মনে ছিল ওই এক চিন্তা। তবু তিনি পাননি লতিকাকে। তারা ব্রাহ্ম, তাতে হয়তো শিবদাসবাবুর আপত্তি ছিল না, কিন্তু তাদের ছিল। বিশেষত তিনি তখন বেকার, দেশের জমি জায়গার মাঝারি আয়, এই ছিল তাদের একমাত্র ভরসা। ব্যবসা বা চাকরি না করে সাহিত্য চর্চা করবেন তখন স্থির করে ফেলেছিলেন বলে আর কোনো চেষ্টাও করেননি। সে আশা ছেড়ে হয়তো লতিকার জন্য তিনি সরকারি অফিসে উমেদার হয়েও দাঁড়াতে পারতেন, কিন্তু সেই অনিশ্চিত ভবিষ্যতের জন্য লতুর বাবা অপেক্ষা করতে রাজি হননি। বরং ব্যাপারটা জটিলতর হতে পারে এই আশঙ্কা করে তাড়াতাড়ি মেয়েকে কলকাতায় নিয়ে গিয়ে এক সদ্য চাকরি পাওয়া সাব ডেপুটির সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। সেদিনের কথা মনে হলে আজ হাসি পায় বটে, কিন্তু তবু এটা স্বীকার করতেই হবে যে সে বেদনাটা সেদিন বেজেছিল মর্মান্তিক। অত বয়সেও তার চোখ দিয়ে জল পড়তে বাঁধেনি। প্রতি রাত্রে চোখের জলে তার গোটা পরিধেয় কাপড়খানা ভিজে উঠেছে। বহু দিন ধরে আত্মহত্যা করতেও গিয়েছিলেন বারদুই। রুগ্ন মায়ের প্রতি কর্তব্যবোধে নিরস্ত হয়েছিলেন। আরও কত কি নাটকীয় চিন্তা প্রতিদিন মাথায় আসত।
কত রকমের প্রতিশোধ নেবার কথা চিন্তা করতেন সর্বদা। লতিকা যাতে চিরদিন তাঁরই জন্যে গোপনে দীর্ঘশ্বাস ও চোখের জল ফেলে, এর জন্য পরিকল্পনার সেদিন অবধি ছিল না। কিন্তু আজ, সেদিন যে লতিকা তার ঘাড়ে চাপেনি, এজন্য আজ তিনি কৃতজ্ঞ। মনে হয় কি বেঁচেই গিয়েছেন তিনি। আজ এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় এটা বুঝতে পেরেছেন যে আর যাই হোক, লতিকাকে নিয়ে তিনি সুখী হতে পারতেন না। তার স্বভাবের বহু দোষ, যা সেদিন চোখে পড়েনি, আজ মনে মনে মিলিয়ে শিউরে ওঠেন। বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানান সেদিন লতুর বাবা রাজি হননি বলে। তারপর এলো রমা। খুব দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে সে। তিনি যখন দেখেন তখন তার মাত্র 16 বৎসর বয়স, দেখা তো আরো কম। তবু তার রূপ, বালিকা সুলভ লাবণ্য ও সৌকুমার্য সেদিন তাকে মুগ্ধ ও দিশাহারা করেছিল। আর সব কথা ভুলে গিয়ে নিজের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে এইবারই তার সত্যকারের সার্থকতাকে তিনি খুঁজে পেয়েছেন। ওই মুকুলিকা কিশোরীর অন্তরের মাধুর্য শতদলকে প্রস্ফুটিত করে তুলতে পারাই তার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হবে। আর বাস্তবিক, রমাকে বিয়ে করার পর কয়েকটা বছর কেটেছে যেন দীর্ঘ এক সুখ স্বপ্নের মধ্য দিয়ে। তাকে নিয়ে তিনি সেদিন সুখী হয়েছিলেন। প্রেম বলতে ঠিক কি বোঝায় তা তিনি আজও জানেন না, কিন্তু একজনের জন্য অপরের আকর্ষণ, আকুলতা ও আবেগ, এই যদি তার মোটামুটি অর্থ হয়, তাহলে তা তাঁদের ছিল। কবির ভাষায় তার জীবনপাত্র উছলিয়া মাধুরী সেদিন তিনি সত্যই পান করতে পেরেছিলেন। জীবন সেদিন তার ধন্য, সার্থক হয়ে গিয়েছিল। কিন্তু আজ তা কোথায় গেল? সে প্রেমের কিছুমাত্র অবশিষ্ট আছে কি? তিনিও আছেন, রমাও আছে, অথচ সে আকুলতার তো কিছুই অবশিষ্ট নেই। অবশ্য প্রথমকার উচ্ছ্বাস পরিণত জীবনে আশা করা মূর্খতা, তা তিনি করেনও না। আজ যদি তিনি আশা করেন যে তাঁর ফেরবার সময়ের বহু আগে থেকে গৃহিণী রমা কিশোরী রমার মতো বাতায়ন পথে অপেক্ষা করবে, কিংবা আগেকার মতো তাঁর লেখার সময়ে আরক্ত চোখে শুধু তাঁর মুখের দিকে চেয়ে বসে থাকবে, তাহলে নিজের কাছেই তিনি হাস্যাস্পদ হয়ে পড়বেন। তা তিনি করেনও না। কিন্তু তবু সে অনির্বাণ শিখার কোনো আলো কি থাকা সম্ভব নয়? পরিণত প্রেমের ফলে পরস্পরের যে গভীর ঐক্য ও সহানুভূতি থাকা উচিত, তাই বা কোথায় আজ? গৃহিণী তার ছেলে মেয়ে, নাতি নাতনি প্রভৃতি নিয়ে এমনই ব্যস্ত যে স্বামীর খোঁজ নেবার সময়ও পান না। বছরে কদিন দেখা হয় তাদের, সে কথাটা হিসাব করে দেখবার মতো। তিনিও আছেন তার লেখা আর বাইরের জগৎ নিয়ে। তার দুধ, তার চা, তার খাবার আসে চাকরের মারফত। রমার টাকার দরকার হলে ছেলে মেয়েকে দিয়ে চেয়ে পাঠায় কিংবা পকেট থেকে বার করে নেয়। ওর কাজ সম্বন্ধেও বিন্দুমাত্র আগ্রহ নেই তার। কি লেখা লিখছেন তিনি আজকাল, তা সে জানেও না। বর্তমানকালের বইগুলোও সে পড়েনি। তিনিও ওর খবর রাখেন না। অসুখ করলে ছেলেরা যায় ডাক্তার ডাকতে। খুব বেশি কিছু হয়েছে খবর পেলে তবে তিনি খবর নিতে যান। কিন্তু আগেকার সে উদ্বেগের সামান্য অংশ আছে কি? বরং লেখার সময় বা বিশেষ প্রয়োজনে যখন বাইরে যাচ্ছেন, এমন সময়ে এসব খবর পেলে একটু বিরক্ত হন। আর রমাও অসুখ করেছে বলে ডেকে না পাঠালে সে নিজে থেকে কোনোদিন খবর নেয় না। এমনকি চাকরকে দিয়ে শরীর খারাপ হয়েছে খাবো না বলে পাঠালে, চাকরকে কিংবা কোনো ছেলে মেয়েকে দিয়েই প্রশ্ন করে পাঠায় কি খাবেন তিনি। সাগু কি বার্লি খাবার নির্দেশ শুনলে তবে নিজে খবর নিতে আসে কি হয়েছে। এই তো আজও কিছু আগে তিনি নিজেই বললেন, যেচে সেধে ভিক্ষুকের মতো, যে তার শরীর খারাপ,
এমনকি যে কোনো সময়ই মারা যেতে পারেন। কিন্তু কথাটা সে ভালো করে শুনল না পর্যন্ত। সে সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করা তো দূরের কথা, একটা উল্লেখ পর্যন্ত করল না পরের কথায়। তিনি আর তার কর্মক্ষেত্র, রমা আর তার কর্মক্ষেত্র থেকে এতই দূরে চলে গিয়েছে যে দুটোর মধ্যে কোনো যোগসূত্রই আজ আর খুঁজে পাওয়া সম্ভব নয়। তবু তো তার অভাবের সংসার নয়। প্রতিদিনের অন্ন সংস্থানের জন্য কিংবা ছেলে মেয়েদের মানুষ করে তোলার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। অপ্রীতি ও অসন্তোষ যে কারণে জমে, মনের মধ্যকার আনন্দ রসধারা যে কারণে শুকিয়ে যায়, সেরকম কোনো কারণই নেই তাদের জীবনে। তিনি পেয়েছেন যশ ও সার্থকতা, তার স্ত্রী পেয়েছে প্রাচুর্য ও সম্পদ, বিলাসের স্বাচ্ছন্দ্যের অজস্র উপকরণ। সেখানেই যখন এতটা দূরত্ব, এতটা ব্যবধান রচিত হতে পেরেছে, তখন কি তিনি আশা করেন যে গরিব কেরানির সংসারে, যেখানে প্রতিটি মুহূর্ত বেঁচে থাকার জন্য ও বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণে লড়াই করতে হয়, অভাব অনটন ও অসন্তোষ যেখানে পুঞ্জীভূত, স্বামী স্ত্রী দুজনেরই মন এবং মস্তিষ্ক যেখানে অসংখ্য দুশ্চিন্তায় পীড়িত ও ক্লিষ্ট, সেখানে প্রথম যৌবনের ভালোবাসার কোনো চিহ্ন থাকবে? অত্যন্ত গ্লানি ও অপ্রীতিকর চিন্তায় শিবদাসবাবু যেন শিউরে উঠলেন। তাড়াতাড়ি জানালার ধার থেকে ফিরে এসে আবার বসলেন তার গদি আঁটা চেয়ারে। লেখা পাতাগুলো তুলে নিয়ে পড়বার চেষ্টা করতে লাগলেন, যদি তা থেকে মনে কোনো বল পান এই ভরসায়। হ্যাঁ, পড়তে মিষ্টি লাগে, তাতে সন্দেহ নেই। জীবনে যদি এমনটা ঘটতো তাহলে সবাই খুশি হতো, কিন্তু মন এটা বিশ্বাস করতে চায় না। ভেতর থেকে কোনো জোর, কোনো প্রেরণা যেন আর তিনি পাচ্ছেন না। তবে কি মানুষের জীবনে এই অন্ধকারময় দিকগুলোই সত্য? দুর্ভিক্ষ, মহামারী, অবিচার, অভাব অনটন, ঈর্ষা, কুটিলতা, ব্যর্থতা, যা তাঁর এবং তাঁর সমসাময়িক অন্য সাহিত্যিকদের রচনার বেসাতি হয়ে উঠেছে, এইগুলোই শাশ্বত, অনাদি এবং অনন্ত। জীবনে এইগুলোই শুধু চিরস্থায়ী। অনেকক্ষণ ধরে স্তব্ধ হয়ে বসে রইলেন শিবদাসবাবু। তাই বা মানতে পারেন কই? তার সমস্ত অন্তর এ কথার বিরুদ্ধে বিদ্রোহ করে। যা কুষ্টি, যা নিতান্ত গ্লানিকর, মানুষের জীবনে তাই সত্য হয়ে থাকবে। যেটুকু আলো, যেটুকু আনন্দ সে পেলে তার কোনো মূল্য নেই। কারুর জীবনেই তা সত্য হয়ে থাকবে না। আজ এতদিন পরে এই কথাই কি তাকে বিশ্বাস করতে হবে? রমা, তার রমা, তাকে আর ভালোবাসে না? আজ কি তাহলে এইটাই সত্য হয়ে উঠেছে যে তাঁদের পরস্পরের সম্পর্কের মধ্যে আর কোনো মাধুর্যের অস্তিত্ব নেই? তার বিবাহিত জীবনের প্রথম দিকটায় একবার দ্রুত চোখ বুলিয়ে এলেন শিবদাসবাবু। শুধু তার মুখ দেখে তার ইচ্ছা বুঝতে পারত রমা। এমনকি কখন তিনি তাকে দেখতে চাইবেন, কখন সুন্দরী কিশোরী স্ত্রীর উপস্থিতি তাকে আনন্দ দেবে, এটা পর্যন্ত বুঝতে পেরে গুরুজনদের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে নানা কৌশলে এবং ছুতোয় সে কাছে এসে দাঁড়াত, কিংবা সামনে দিয়ে চলে যেত। সংসারের সহস্র কাজের মধ্যে একটা চোখ এবং একটা কান যেন তার পাতা থাকত স্বামীর দিকেই। সেই রমা, তার প্রিয়তমা, তার আদরিণী স্ত্রী, এরই মধ্যে জীবিত অবস্থাতেই তার জীবন থেকে একেবারে বাইরে চলে গিয়েছে। তাই কি সম্ভব? অকস্মাৎ এতদিন পরে বহুদিনের ভুলে যাওয়া আবেগ ও আকুলতায় থরথর করে কেঁপে উঠলেন শিবদাসবাবু। এই তো মনে হয়েছিল যে তিনিও বুঝি সম্পূর্ণ ভুলে গিয়েছেন রমার অস্তিত্ব। কিন্তু আজ এতদিন পরেও তো তিনি তেমনই আকুলতা, তেমনই বেদনা অনুভব করছেন ওর জন্য।
তাহলে বোধহয় যায় না, কিছুই যায় না নষ্ট হয়ে। অনির্বাণ শিখা ঠিকই জ্বলে, তবে হয়তো কখনো তা জলের লোকচক্ষুর অন্তরালে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বহুদিনের স্মৃতি সব যেন ভিড় করে এসে দাঁড়ালো তার মাথার মধ্যে। মনে হলো যেন তিনি বহু কাল উপবাসী আছেন, তৃষ্ণায় তার বুক পর্যন্ত শুকিয়ে গেছে। একবার রমাকে কাছে পাওয়ার জন্য, তার দুটো মিষ্টি কথার জন্য তার সমস্ত মন একাগ্র হয়ে উঠল। বুকের কাছে যেন তিনি একটা তীক্ষ্ণ বেদনা অনুভব করতে লাগলেন। একবার তিনি যাবেন নাকি রমার কাছে? এই তো পাশের ঘরে, মধ্যেকার ওই দোরটা ভেজানোই আছে, কেউ জানতেও পারবে না। দোষ কি? স্বামীর যদি স্ত্রীকে প্রয়োজন হয় তাতে লজ্জার কি কারণ থাকতে পারে? ইচ্ছার তীব্রতা ও একাগ্রতায় পা যেন টলছে তার। তবু তিনি উঠলেন, কোনো মতে পা টেনে টেনে গিয়ে মধ্যেকার দরজাটা খুলে ফেললেন। অনেকদিন বন্ধ থাকার ফলে মাকড়সার ঝুল ও ধুলোয় তা আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু সেদিকে দৃষ্টি ছিল না তার। ঘরে নীল আলো জ্বলছিল, তাতেই স্পষ্ট দেখা গেল ওই তো শুয়ে আছে রমা। এক পাশে তার নাতনি লেখা, আর এক পাশে ছেলে বঙ্কু। দোর খোলার সময় বোধহয় একটু বেশি শব্দ হয়েছিল। গৃহিণী চমকে উঠলেন। কে কে ওখানে? আমি রমা, আমি, কম্পিত কণ্ঠে কোনো মতে বললেন শিবদাসবাবু। তুমি? কেন গো, কি হয়েছে? চোর এসেছে নাকি? ধড়মড় করে উঠে বসলেন তিনি। না না, চোর নয়, তুমি ভয় পেও না। বলছিলুম, আজ তুমি আমার কাছে একটু থাকবে? শরীরটা আমার যেন মোটেই ভালো লাগছে না। গৃহিণী নেমে একেবারে কাছে এসে দাঁড়ালেন। কি ব্যাপার বলো তো, জ্বর হয়েছে নাকি? কই দেখি। না, জ্বর নয়, অপ্রতিভ ভাবেই বললেন শিবদাসবাবু। মাথা ঘুরছে? না না, তাও নয়, এমনি। থাকো না একটু কাছে। কেমন যেন ভিক্ষার সুর তার কণ্ঠে। তাই তো, লেখাটার যে আবার বড্ড জ্বর, ঘ্যান ঘ্যান করছে আধ ঘন্টা 1 ঘন্টা অন্তরই। ও তো আর কারুর কাছে থাকবে না। বরং এক কাজ করি, মোহিতকে ডেকে দিই, কাছে এসে শুক। মোহিত তাদের বড় ছেলে। বিরক্তি ও হতাশায় শিবদাসবাবুর মুখ কালো হয়ে উঠল। তিনি ভ্রু কুঞ্চিত করে বললেন, না না, তাদের আর বিরক্ত করতে হবে না। আচ্ছা, তুমি শো, আমি একাই থাকবোক্ষণ। তুমি রাগ করছো? কিন্তু কি করে যাই বলো দেখি? মেয়েটাকে নিয়ে গেলেও তোমাকে বিরক্ত করবে। অপরাধীর মতোই দিন ভঙ্গি তাঁর, দেখলেও মায়া হয়। আবারও বললেন, আচ্ছা, এই দোরটাই খোলা থাক না। আমার তো নাতনির জন্য আর রোগের জ্বালায় ভালো করে ঘুমই হয় না। একটু ডাকলেই ঘুম ভেঙে যাবে। কিছু কষ্ট হলে কিংবা কিছু দরকার হলেই ডেকো, কেমন? তাই হবে, তুমি শো। শিবদাসবাবু নিজের ঘরের দিকে ফেরেন। তুমি রাগ করলে? হ্যাঁ গো। না না, তুমি শো। ফিরে আসবার সময় দোরটা ভেজিয়েই দিলেন তিনি। ও পক্ষ থেকেও সে সম্বন্ধে কোনো প্রতিবাদ এলো না।
আরও অনেকক্ষণ জানালার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকবার পর শিবদাসবাবু ফিরে এসে তার রাইটিং ডেস্কের সামনে বসলেন। এতক্ষণের পরিশ্রমের ফল খুদি খুদি লেখা এই 7টা পৃষ্ঠা কাগজ তাকে যেন বিদ্রূপ করছে। অন্তত সেদিকে চেয়ে তাই মনে হলো। সে পরিহাস সহ্য করতে না পেরে তিনি কাগজগুলো গোছা করে হাতে তুলে নিলেন। এখনই ছিঁড়ে ফেলা যাক। এতক্ষণ বৃথাই সময় নষ্ট করেছেন তিনি। যে উপন্যাসখানা লিখছেন আসন্ন বিপ্লবের ভূমিকা বলে, তারই 2টো পরিচ্ছেদ এই সময় লেখা হতে পারত। কিন্তু ছিঁড়তে গিয়েও চোখ তার অজ্ঞাতেই শব্দগুলোর উপর দৃষ্টি বুলিয়ে যায়। না, রচনা তার ভালোই হয়েছে, হয়তো অবাস্তব, অসম্ভব, তবু পড়তে ভালো লাগে, এমনকি বিশ্বাসও হয়। থাক না, এমনটা যদি বাস্তব জীবনে সত্য নাই হয়, না হয় সাহিত্যেই সত্য হয়ে থাক। মানুষের মন জীবনের মধ্যে যদি কোথাও কোনো সান্ত্বনা বা আশ্বাস খুঁজে না পায়, রইল তবে তার জন্য তার সাহিত্যের মধ্যেই। চারিদিকের এই নৈরাশ্য ও ব্যর্থতার মধ্যে এইটুকুই থাক উজ্জ্বল ও শাশ্বত হয়ে। প্রেম হয়তো বিশ্বে মৃত্যুহীন নয়, তাতে ক্ষতি কি? সাহিত্যেই তা অমর হয়ে থাকুক। কাগজগুলো সযত্নে ডেস্কের মধ্যে তুলে রেখে শিবদাসবাবু উঠে পড়লেন। আলোটা নিভিয়ে দিতে হবে এখন, অনেক রাত হয়েছে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।